মধ্যরাতে বনলতার আকস্মিক চিৎকারে বাড়িতে সবার ঘুম ভেঙে গেল। জমিদার আদিত্য নারায়ণ ও তার স্ত্রী বিনোদিনী দেবী সাথে বাড়ির আরও লোকজন ঘর থেকে বেরিয়ে বনলতার ঘরের দিকে এগিয়ে গেলেন। বনলতা জমিদার বাবুর একমাত্র কন্যা। বনলতা শান্ত প্রকৃতির, কোনোদিনও জোরে কথাও বলে না কারোর সঙ্গে। তার এমন কি হলো যে রাত্রিবেলা এরকম চিৎকার জুড়ে দিল? বনলতার ঘরে প্রবেশ করে সবাই দেখল যে সে পালঙ্কের ওপর বসে থরথর করে কাঁপছে। বিনোদিনী দেবী মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করলেন, লতা, কি কি হয়েছে মা? কি হয়েছে? শরীর ঠিক আছে তো মা? মা, ও মা, মা শোনো, আমি না ঘরে একজনকে দেখেছি মা। এই কথা শুনে জমিদার মশাই ক্রুদ্ধ হয়ে প্রহরীকে ডাকলেন। প্রহরী, প্রহরী, প্রহরী! আজ্ঞে হুজুর, কোথায় থাকো তুমি? রাত্রিবেলা আমার মেয়ের ঘরে কে ঢুকলো? তুমি থাকতে? না হুজুর, আমি তো সারাক্ষণ সজাগ থেকে সম্পূর্ণ দোতলায় পাহারা দিচ্ছি, কেউ এদিকে আসেনি হুজুর। তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলছে? হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন জমিদার মশাই। প্রহরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বনলতা কম্পিত স্বরে বলল, আমি যাকে দেখেছি সে কোনো মানুষ ছিল না, সে কোনো মানুষ হতেই পারে না। ঘরের মধ্যেই সবাই চুপ করে রইল। কারোর মুখ থেকে কোনো কথা সরছে না। জমিদার মশাই ও বিনোদিনী দেবী হাঁ করে তাকিয়েছিলেন মেয়ের দিকে। বনলতা ভয়ে ভয়ে বলে চলল, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সে ডাকটা না মা একদম অন্য রকমের, জানো মা, একদম অন্য রকমের ছিল। পুরুষ ও মহিলার মেশানো একটা কণ্ঠ। তার মনে যেন আমার জন্য কত রাগ জমা আছে। জমিদার মশাই সব শুনে বললেন, আমার মনে হয় তুই স্বপ্ন দেখছিস মা। না না বাবা, না, আমি সত্যি স্বপ্ন দেখিনি। আমি যা দেখেছি চোখের সামনে দেখেছি, সজ্ঞানে দেখেছি। প্রতিবাদ করল বনলতা। বিনোদিনী দেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, না রে মা, ওরকম তোর মনে হচ্ছে, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। বিশ্বাস করছি না, তারপর ধীরে ধীরে বনলতার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। এবারে একটা হুলস্থুল বেঁধে গেল। ভয়ে বাড়ির কাজের লোকেরা এই দৃশ্য দেখে চিৎকার করে যে যেদিকে পারল দৌড় লাগাল। জমিদার মশাই ও বিনোদিনী দেবী পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। তারপর ধীরে ধীরে গোয়ানি আওয়াজ করতে করতে বনলতা জ্ঞান হারালেন। ঘরের মধ্যে হঠাৎ যেন এক অস্বস্তিকর স্তব্ধতা নেমে এলো। দরজার আড়াল থেকে মুখ ঠেকিয়ে যেসব বাড়ির দাসদাসী এতক্ষণ প্রায় দম বন্ধ করে এই কাণ্ড দেখছিল, তাদের মুখে তখনও একটা শব্দও ফুটছে না, যেন এই আতঙ্ক তাদের কণ্ঠ রোধ করে রেখেছে। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলে সকলে মিলে বনলতাকে বিছানায় শুইয়ে দিল। আমাদের মেয়েটার কি হয়ে গেল গো? কার এমন কুনজর পড়লো? কিছু একটা করো না গো, আমি যে ওকে আর এমন দেখতে পাচ্ছি না। কাল বাদে পরশু অমাবস্যা, জানি না কি হতে চলেছে আমার মেয়েটার সঙ্গে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তোমাকে কিছু একটা করতেই হবে। তুমি চিন্তা করো না, আমি লোক পাঠিয়ে বাবাকে নিয়ে আসবো। লতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরের দিন জমিদার বাড়িতে আগমন ঘটল অঘরী বাবার। লম্বা শীর্ণকায় মানুষ, গায়ের রং কয়লার মতো কালো, রক্তবর্ণ চোখ। কর্তামশাই বলুন, কি করতে পারি আপনার জন্য? বলছি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলে রাখি। এই বিষয়টা আমার মেয়ের ব্যাপারে, কাজে বুঝতেই পারছেন আমরা এই বিষয়টা অত্যন্ত গোপন রাখতে চাইছি। আপনি সব কিছুতে নিশ্চিন্তে থাকুন, আমি কিছুই বলবো না। এবারে বলেন, কি হয়েছে আপনার মেয়ের? জমিদার মশাই গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললেন অঘরী বাবাকে। সব শুনে তিনি বললেন, অমাবস্যা মানে আগামীকাল। ঠিক আছে, চলুন, আমি একবার সামনে থেকে দেখব আপনার মেয়েকে। অঘরী বাবাকে নিয়ে যাওয়া হলো বনলতার ঘরে।
সেই ঘরে এখন কেবল বিনোদিনী দেবী মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছেন। অঘরী বাবা ঘরে প্রবেশ করতেই বনলতার শরীরটা থরথর করে কেঁপে উঠল। অঘরী বাবা নিজের ঘটি থেকে সামান্য জল নিয়ে বিড়বিড় করে একটা মন্ত্র পাঠ করল। তারপর হাতের মুঠোতে 3 বার ফুঁ দিয়ে সেই জল ছুড়ে দিল বনলতার নির্জীব শরীরের দিকে। সঙ্গে সঙ্গে বনলতা চোখ খুলে তাকালো। ওর চোখ সম্পূর্ণ সাদা। তারপর মুখটা উপরে তুলে হাসতে শুরু করলো। অঘরী বাবা বনলতার মাথায় হাত দিয়ে নিজের চোখ বন্ধ করলো। তার চেতনা যেন এই জগতের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ডুব দিল এক অদৃশ্য জগতে। অন্ধকার এক দৃশ্যপটে ভেসে উঠল কিছু টুকরো টুকরো দৃশ্য, আবছা কাটা কাটা দৃশ্য। অঘরী বাবার কপালে ভাঁজ পড়ল, যেন সে নিজের মনে ওইসব বিচ্ছিন্ন দৃশ্যগুলোকে একত্রিত করার প্রাণপণ চেষ্টা করছে। ওই এদিকে আয়, এদিকে আয়। এই তো আমি এখানে আছি, আয় ধর আমাকে। ধর ধর আমাকে, ধর। এদিকে আমাকে ধর। নিরিবিলি এক শান্ত গ্রামের পরিবেশ। এক নির্জন আমবাগানের ছায়ায় খেলা করছে মেয়ের দল। তাদের মধ্যে রয়েছে বনলতা। সে প্রাণ খুলে হাসছে। কি অপূর্ব তার সেই মুখ, শান্ত নিরীহ ভদ্র স্বভাব দেখে যেন মুগ্ধ হতে হয়। কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন দূর থেকে বনলতাকে দেখছে এক দৃষ্টে। সেই অচেনা ব্যক্তি এ গাছের গুড়ি থেকে ও গাছের পেছনে গা ঢাকা দিতে দিতে ধীরে ধীরে এগিয়ে আসছে বনলতার দিকে। বনলতার সখীরা ওর চোখে কাপড় বেঁধে দিয়েছে। দুহাত সামনের দিকে বাড়িয়ে বনলতা ওর বন্ধুদের ধরার চেষ্টা করছে। এই করতে করতে একটু দলছুট হয়ে পড়ল সে। আর ঠিক তখনই বনলতা নিজের নাগালে পেল একজনকে। তার হাতটা ধরে উৎসাহের সঙ্গে বলে উঠল, এইবার ধরেছি, এবার কোথায় পালাবি তুই? পরক্ষণেই বনলতার মনে হলো এই হাত কোনো পুরুষের। তৎক্ষণাৎ পিছিয়ে এলো বনলতা। চোখ থেকে কাপড়টা সরাতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত দর্শন মূর্তি। কুচকুচে কালো রোগাটে লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি। রক্তাভ চোখগুলো যেন আরেকটু হলেই কোটর থেকে বেরিয়ে আসবে। লোকটার বেশভূষা দেখে মনে হচ্ছে এই কোনো তান্ত্রিক হবে। বনলতা গম্ভীর স্বরে প্রশ্ন করল, আপনি আমাদের বাগানে কি করছেন? এই দিক দিয়েই যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিল বলে ভিক্ষা করতে ঢুকে এলাম। হঠাৎ বাগানে তোমাদের খেলাধুলার শব্দ পেয়ে এখানে এসে তোমায় দেখে আমার চোখখানা আটকে গেল। চোখ আটকে গেল মানে কি? মানে নজর ফেরাতে পারলাম না তোমার দিক থেকে। কি অপূর্ব দেখতে তোমায় কিনা। আমি তোমায় বিয়ে করতে চাই। করবে আমায় বিয়ে? হবে আমার সাধন সঙ্গিনী। খুব সুখে রাখবো তোমায়। এই কথা বলার সাহসটা আপনার কি করে হলো? বেরিয়ে যান এখান থেকে। প্রেম প্রীতি কি আর কাপুরুষের দ্বারা হয়? চাঁদ তো সুন্দর বলেই আকাশ তাকে রোজ নিজের বুকে টেনে নেয়। পূর্ণিমার রাহাতে যেমন হয়, মনে হয় আকাশ আর চাঁদ একে অপরকে জড়িয়ে ধরে। আমার বাবা কে তুই জানিস? তান্ত্রিক আরও এগিয়ে গেল বনলতার দিকে। ওর হাতটা খপ করে ধরে ওকে কাছে টেনে নিয়ে বলল, মেয়ে দেখা হয়ে গেছে, বাপ দেখে কি করব? তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই বেতের মতো এক সপাটে চড় এসে পড়ল লোকটার গালে। তার পা দুটো টলে উঠল। 5 আঙুলের স্পষ্ট দাগ পড়ে গেল গালে। গাধার মতো চোখ মেলে খানিকক্ষণ সে তাকিয়ে রইল বনলতার দিকে, যেন তার সামনে কোনো মেয়ে নয়, দাঁড়িয়ে আছে আগুনের স্ফুলিঙ্গের এক জীবন্ত মূর্তি। বনলতা এবারে একটা ধাক্কা মেরে লোকটাকে সরিয়ে দিল। শয়তান, তোর এত বড় সাহস! এবারে তান্ত্রিক রাগে ফেটে পড়ল। ধক করে জ্বলে উঠল তার চোখের মণি দুটো। সে গর্জে উঠল, তুই আজ যা করলি এর মাসুল তোকে গুনতেই হবে। আমি তোকে শেষ করে দেব। পূর্ণিমার চাঁদ মনে করে তোকে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন তোকে আমি গ্রাস করব, ঠিক যেমন অমাবস্যার রাতের অন্ধকার চাঁদকে গ্রাস করে। সেদিনের মতো লোকটা চলে গেল। অঘরী বাবা আস্তে আস্তে নিজের চোখ মেলে তাকিয়ে বনলতার মাথা থেকে নিজের হাত সরিয়ে নিল। অঘরী বাবা সমস্ত কথা খুলে বলল জমিদার ও তার পত্নীকে। জমিদার ক্রুদ্ধস্বরে বললেন, এখনই আমি প্রহরীদের বলছি ওই তান্ত্রিককে খোঁজার জন্য। এতে কোনো লাভ হবে না, আরও সময় নষ্ট হবে। তাছাড়া ওই ভণ্ড তান্ত্রিককে পেলেও আর কোনো লাভ হবে না, কারণ ও নিজে চাইলেও এখন আপনার মেয়েকে বাঁচাতে পারবে না। রাগে ক্ষোভে অপমানে ও আপনার মেয়েকে বান মেরেছে। হ্যাঁ, অমাবস্যার আগেই এই বান নিষ্ক্রিয় না করলে আপনার মেয়েকে আর বাঁচানো যাবে না। তাহলে সেটাই করুন দয়া করে।
যত টাকা লাগে আমি দেব। বললেই তো এই কাজ করা যায় না গিন্নিমা। অন্যের বান নিষ্ক্রিয় করলে বিপদ যে আমার ঘাড়েও আসতে পারে। তাছাড়া এ কাজ কেবল শ্মশানে বসেই করতে হবে। তারপর ঝুলি থেকে একটা লেবু বের করে অঘরী বাবা বনলতার হাতের মুঠোতে রেখে একটা কালো কাপড় দিয়ে ওর হাতটা বেঁধে দিয়ে বলল, এটা ওর হাতেই থাকবে। আপনারা কালকের আগে এই ঘরে ঢুকবেন না। কাল ঠিক রাত 11টার সময় এই লেবুটা আপনারা বের করে নেবেন। তারপর এই বাড়ির এক বিশ্বস্ত প্রহরীকে দিয়ে আমার কাছে পাঠাবেন। আমি ওই শ্মশানেই থাকবো। পরের দিন সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে। উত্তাল পরিবেশ দেখে মনে মনে আসন্ন বিপদের আন্দাজ করতে পারছিলেন জমিদার মশাই। আজই সেই দিন। আজ যদি বান নিষ্ক্রিয় না করা যায় তাহলে আর ভাবতে পারলেন না জমিদার আদিত্য নারায়ণ। মনে জোর রেখে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তিনি। ঠিক রাত 11টার সময় জমিদার মশাই ও বিনোদিনী দেবী বনলতার প্রিয় সখী পদ্মাকে অঘরী বাবার কাছে লেবুখানে পৌঁছে দেওয়ার জন্য ঠিক মনে করল। লেবুটা একেবারে কুচকুচে কালো রং ধারণ করেছে। একটা ছোট্ট পুটলির ভেতরে লেবুটা রেখে বিনোদিনী দেবী পদ্মার হাতে দিল। অঘরী বাবার নির্দেশ মতো খালি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে কোমরে আঁচল গুজে পদ্মা ওই লেবু নিয়ে বেরিয়ে পড়ল। কাছেই শ্মশান, সেই দিকেই সে ছুটে চলল। ঝড়ের গতি আরও বাড়তে লাগলো। দানবের মতো আক্রমণ করছে বজ্রপাত, কিন্তু সব কিছু অগ্রাহ্য করে ছুটে চলল সে। তার ছোট দিদিমণির প্রাণ আজ তার হাতে। কোনো বাধাই তাকে আজ যেন থামাতে পারল না। শ্মশান পৌঁছে পদ্মা দেখল বটতলাতে তার জন্য অপেক্ষা করছে তান্ত্রিক। কিন্তু এ কি, পদ্মার তো যাওয়ার কথা ছিল অঘরী বাবার কাছে। তাহলে পদ্মা বলল, এই নাও, তোমার কথা মতো সব করেছি। এবার তাড়াতাড়ি ওকে শেষ করো, যাতে ওর ভাগের সব সম্পত্তি আমি পাই। হাতে লেবুটা তুলে নিয়ে রহস্যজনক কণ্ঠে বলল, খুব দুঃসাহস তোদের ওই জমিদারের মেয়ের, নইলে আমার গালে চড় বসায়। ভাগ্যিস সেদিন সুযোগ বুঝে ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম, না হলে বান মারার মতো কোনো অস্ত্রই আমার কাছে থাকতো না। ভূষণ ওঝা এবারে পদ্মার দিকে তাকিয়ে বলল, তুই এখন পালা, তোর প্রাপ্য তুই ঠিক সময় পেয়ে যাবি। পদ্মা চলে গেল। ভূষণ ওঝা লেবুটা হাতের মুঠোয় নিয়ে এবারে চেপে ধরে বলল, মেয়ে মানুষের বেশি তেজ আমার কোনোদিনও সহ্য হয় না। আমায় অপমান করার ফল ভোগ করে এবার। ভূষণ ওঝা লেবুটা হাতের মুঠোয় ভীষণভাবে চেপে ধরল। লেবু থেকে গলগল করে বেরিয়ে এলো কালো তরল পদার্থ। অন্যদিকে বনলতার মুখ থেকেও বেরিয়ে এলো রক্ত। ওর শরীরের হাড়গোড়গুলো মটমট শব্দ করে ঘুরে যেতে লাগলো। প্রচণ্ড যন্ত্রণায় বনলতা কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঘড়িতে তখন ঠিক রাত 12টা।